সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বর্ণাঢ্যদের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনুদান পাঠানোর আহ্বান। এরপর জানাবো নোয়াখালীতে বিএনপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ। আরও জানাবো ফেনীতে বর্ণাঢ্যদের উদ্ধারে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল এক যুবকের। এরপরেই জানাবো জাপার রুহুল আমিনের বাড়িতে হামলা ভাঙচুর। আরও জানিয়ে দিব মির্জা ফখরুলের সঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ। এরপরেই জানাবো বিনামূল্যে বিমানের টিকিটের তারিখ পরিবর্তনের নির্দেশ। আর সর্বশেষ জানাবো ফ্ল্যাক্সিলোডের দোকান থেকে ৪৫টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুতই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। বর্ণাঢ্যদের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনুদান পাঠানোর আহ্বান। বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান পাঠানোর আহ্বান জানিয়েছে সরকার। আজ শুক্রবার প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বাসসকে বলেন, অনেকে বর্ণাঢ্যদের পাশে দাঁড়ানোর আগ্রহ দেখাচ্ছেন। সরকার তাদের এই মহতি আগ্রহকে স্বাগত জানায়। তিনি জানান, আগ্রহী ব্যক্তিরা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে সোনালী ব্যাংকের মাধ্যমে অনুদান দিতে পারবেন। অপূর্ব জাহাঙ্গীর আরো বলেন, এই তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণ কাজে ব্যয় করা হবে। প্রেরিত অর্থ সরকার কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করে এর যথাযথ হিসাব সংরক্ষণ করবে বলেও তিনি উল্লেখ করেন। হিসাবের নাম প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল পাঠাতে হবে সোনালী ব্যাংকের কর্পোরেট শাখার মাধ্যমে প্রধান উপদেষ্টার কার্যালয় এই ঠিকানায়। হিসাব নম্বর 010733004093। এদিকে নোয়াখালীতে বিএনপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ। নোয়াখালীর কবিরহাটে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিএনপির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার 23 আগস্ট সকাল 10টার দিকে উপজেলার নবরোত্তম ইউনিয়নের পাদুয়া গ্রাম থেকে 5 শতাধিক পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়। তারেক রহমানের পক্ষ থেকে জেলা বিএনপির সদস্য গোলাম মমিদ ফয়সাল এই ত্রাণ সামগ্রী বিতরণ আয়োজন করেন। সহায়তা পেয়ে খুশি বর্ণাঢ্য পরিবারের সদস্যরা। স্থানীয় এক বাসিন্দা বলেন, আমার বসত ঘরে হাঁটুর পরিমাণ পানি, এর ফলে খাবার নিয়ে খুব কষ্টে ছিলাম। এই ত্রাণ পেয়ে খুবই খুশি হলাম এবং উপকৃত হলাম, সাহায্য পেয়ে ভালো লাগছে। জেলা বিএনপির সদস্য গোলাম মমিদ ফয়সাল বলেন, তারেক রহমানের আহ্বানে বর্ণাঢ্যদের পাশে দাঁড়িয়েছি। কয়েক দফায় 5 শতাধিক বর্ণাঢ্য পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতে এই ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক গোলাম রব্বানী, গোলাম মর্তুজা ফারহান, সাইফুল ইসলাম পলাশ প্রমুখ। বিএনপির পাশাপাশি ত্রাণ কার্যক্রম ও উদ্ধার কার্যক্রমে যোগ দিয়েছে দেশের সুনামধন্য সংস্থা আস-সুন্নি ফাউন্ডেশন এবং সেই সঙ্গে দেশের আরো জনকল্যাণমূলক সংস্থা এবং ব্যক্তিবর্গ। এদিকে ফেনীতে বর্ণাঢ্যদের উদ্ধারে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল এক যুবকের। ফেনীতে বর্ণাঢ্যদের সাহায্য করতে গিয়েই পানিতে ডুবে লক্ষ্মীপুরের রামগঞ্জের বাসিন্দা সাইফুল ইসলাম সাগর মারা গেছেন। শুক্রবার 23 আগস্ট দুপুরে রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সাগর করপাড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের আলিমুদ্দিন ব্যাপারী বাড়ির শহীদুল্লাহ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। স্থানীয় সূত্র জানায়, সাগর চট্টগ্রামে রাজমিস্ত্রির কাজ করতেন। ফেনী সহ কয়েক জেলায় বন্যা দুর্গতদের উদ্ধারে তার সেখানকার বন্ধু সহকর্মীরা উদ্যোগ নেন। এতে গতকাল বৃহস্পতিবার ফেনীতে বন্ধুদের সঙ্গে বন্যায় দুর্গতদের উদ্ধার কাজে আসে। সেখানেই পানিতে ডুবে মারা যান সাগর। করপাড়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ইউনুস বলেছেন, সাগর ফেনীতে পানিতে ডুবে মারা গেছেন। তার মৃতদেহ এখনো পর্যন্ত বাড়িতে আনা হয়নি। মরদেহ বাড়িতে আনতে তার পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে। এছাড়া টানা বৃষ্টিতে উপজেলার প্রত্যেকটা ইউনিয়নেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রায় 2 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। ট্র্যাক অফিসারদের মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এদিকে জাপার রুহুল আমিনের বাড়িতে হামলা ভাঙচুর। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শীর্ষ দুর্নীতিবাজদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন স্মারকলিপি কর্মসূচি পালন শেষে জাতীয় পার্টির নেতা সাবেক এমপি দম্পতির বাসভবনে হামলা ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার 16 আগস্ট দুপুরে তার বাড়িতে হামলা ভাঙচুর করা হয় বলে জানিয়েছে জাতীয় পার্টি জাপা প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল 6 আসনের সাবেক সংসদ সদস্য নাসরিন জাহান রত্না আমিন। তিনি জানান, দুপুর 1:30টার দিকে মিছিল নিয়ে বাকেরগঞ্জ পৌরসভায় পল্লী ভবনে ব্যাপক হামলা ভাঙচুর করা হয়েছে। হামলাকারীরা ভবনের সামনে রাখা গাড়িও ভাঙচুর করে। এরপর ভেতরে প্রবেশ করে সবকিছু তছনছ করে দেয়। ভবনের কেয়ারটেকার সহ নিরাপত্তায় নিয়োজিত 6 আনসার সদস্যকে মারধর করে আহত করে হামলাকারীরা। তিনি আরো জানান, হামলা ভাঙচুরের ঘটনা সেনাবাহিনী ও পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলা ভাঙচুরের ঘটনায় মামলা করার কথাও জানিয়ে বলেন, হামলাকারীরা সিসি ক্যামেরা ভাঙচুর করেছে, তাই হামলায় কারা জড়িত ছিল এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারেনি।
বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন জানান, জাতীয় পার্টির কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার ও তার স্ত্রী নাসরিন জাহান রত্না আমিনের বাসভবনে হামলা ভাঙচুর করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পেয়েছি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান বলেন, আমরা একটা বিশাল প্রোগ্রাম করে ইউএনও অফিসে স্মারকলিপি দিয়েছি। ইউএনওর অফিসে থাকার সময় খবর পেয়েছি সাবেক এমপি দম্পতির বাসভবনে হামলা ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে সাথে সাথে ইউএনও এবং ওসিকে নিয়ে ঘটনাস্থলে গিয়েছি, আর নিরাপত্তা প্রহরী সহ কেয়ারটেকারের সাথে কথাও বলেছি। তারা জানিয়েছে শতাধিক অল্প বয়সী আর বেশ কিছু বয়স্ক লোক হামলা ভাঙচুর করেছে। আমরা ইতিমধ্যেই একজনকে চিহ্নিত করতে পেরেছি, তাকে বহিষ্কার করা হচ্ছে। এদিকে বেলা 11টা থেকে 12টা পর্যন্ত বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড চত্বরে শীর্ষ দুর্নীতিবাজদের গ্রেফতার ও বিচারের দাবিতে উপজেলা বিএনপি জামায়াত ইসলামী আন্দোলনের সমন্বয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। মানববন্ধন শেষে জামায়াত ইসলামীর বরিশাল জেলা সেক্রেটারি মৌলানা মাহমুদুন নবীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান। বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিন জমাদ্দার, উপজেলা বিএনপির আহ্বায়ক হারুনা রশিদ জমাদ্দার, সদস্য সচিব নাসির হাওলাদার, উপজেলা জামায়াত ইসলামের আমির অধ্যাপক ফিরোজ আলম, সেক্রেটারি সম্পাদক মাওলানা আবুল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন, ডাকুয়া সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান জাহাঙ্গীর প্রমুখ। পৌর বিএনপির সদস্য সচিব শাহিন তালুকদারের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ শেষে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মধ্যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের নিকট স্মারকলিপি পেশ করা হয়। এদিকে মির্জা ফখরুলের সঙ্গে পাকিস্তান হাই কমিশনারের সাক্ষাৎ। ঢাকাস্থ পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শুক্রবার 23 আগস্ট দুপুরে ঘণ্টাব্যাপী এই বৈঠক হয় গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে। এ সময় মির্জা ফখরুলের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওবায়দ। বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি ছাড়াও উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। এদিকে বিনামূল্যে বিমানের টিকিটের তারিখ পরিবর্তনের নির্দেশনা। দেশের বর্তমান বন্যা পরিস্থিতির কারণে অনেক যাত্রী প্লেনের টিকিট কেটেও আসতে পারেননি, ফ্লাইট মিস করেছেন। সেসব যাত্রীর প্লেনের টিকিট পরবর্তী তারিখে বিনামূল্যে রি ইস্যু বা রিবুক করতে নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 22 জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলাচলকারী 33টি এয়ারলাইন্সকে এই নির্দেশনা দিয়ে চিঠি দেওয়া হয়েছে। চিঠিটি ইস্যু করেছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম। চিঠিতে বলা হয়েছে, দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে বাংলাদেশের অনেক যাত্রী বিমানবন্দরে আসতে প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন। অনেকে তাদের আন্তর্জাতিক ফ্লাইট ধরতে পারছেন না। এই পরিস্থিতিতে এয়ারলাইন্সগুলোকে তাদের যাত্রীদের সহযোগিতা করার অনুরোধ করা হচ্ছে। এছাড়াও যাত্রীদের জন্য এয়ারলাইন্সগুলোকে 24 ঘন্টা যাত্রী সেবা নিশ্চিত এবং বন্যা কবলিত এলাকার যাত্রীদের ফ্লাইটের টিকিট বিনামূল্যে পরিবর্তনের জন্য অনুরোধ করা হচ্ছে। মঙ্গলবার 20 আগস্ট রাত থেকেই উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যা সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ফেনীতে। এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলা বন্যা কবলিত হয়েছে। এসব জেলায় বন্যায় শুক্রবার সকাল পর্যন্ত 13 জনের মৃত্যু হয়েছে। এদিকে ফ্লেক্সি লোডের দোকান থেকে 45টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার। চুয়াডাঙ্গা শহরের বড় বাজারের একটি ফ্লেক্সি লোডের দোকান থেকে 45টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেলা 11টার দিকে এই অভিযান চালানো হয়। এ সময় দোকানি পৌর এলাকার শাকরাতলা পাড়ার বাসিন্দা রাশেদ আনোয়ারের সটকে পড়ে। মোবাইল ফোনগুলি ভারত থেকে অবৈধ পথে আনা হয়েছিল। চুয়াডাঙ্গা 6 বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাইদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন সূত্রে খবর আসে বড়বাজারে রাশেদের দোকানে অবৈধ পথে ভারত থেকে আনা চোরাচালানি মালামাল মজুদ আছে। এর সূত্র ধরেই বেলা 11টার দিকে শাকরাতলা পাড়ার আনোয়ার হোসেনের ছেলে রাশেদ আনোয়ারের দোকান অভিযান চালানো হয়। এ সময় 45টি দামি মোবাইল ফোন জব্দ করা হয়। এই বিষয়ে চুয়াডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।